সংঘর্ষ, একজন রাক্ষসের মুখ থেকে এই দেশটাকে 1400 মানুষ জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। সেখান থেকে 2 বছর দূরত্বেও নাই, 2 বছরেরও কম সময় হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা যেটা করছেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত নিয়া সংঘর্ষ, একজন রাক্ষসের মুখ থেকে এই দেশটাকে 1400 মানুষ জীবন দিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছে। সেখান থেকে 2 বছর দূরত্বেও নাই, 2 বছরেরও কম সময় হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনারা যেটা করছেন, আপনারা এখন গুপ্ত সুপ্ত নিয়া নিজেদের ভেতরে কামড়াকামড়ি করছেন, লুটপাট, তারপরে নিজেদের ভেতরে মারামারি যা আছে, বিএনপির ভেতরে বিএনপির জামাতের সাথে নানান ধরনের দ্বন্দ্ব এখন চলছে। অথচ কয়েকদিন আগে আপনারা একসাথে মার খেয়েছেন, একসাথে গুম হয়েছেন, একসাথে রিমান্ডে গিয়েছেন, একসাথে জেলখানায় থেকেছেন, একসাথে মশারি নিয়ে ধান খেতে ঘুমিয়েছেন। আপনারা সেটা ভুলে গিয়েছেন। অথচ আমরা যে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতির ভেতরে, কত বিপজ্জনক জায়গার ভেতরে এই দেশটা দাঁড়িয়ে আছে, এটা আপনাদেরকে অনুমান করার, বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করার সেই শক্তি বোধহয় আল্লাহ আপনাদের দেয় নাই। এখনো ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে সেই রাক্ষস। 2 দিন পর পরই বলে আসতেছি, খেয়ে ফেলবো, লিস্টিং করছি, কারা কারা ই করেছে। একজনও বাঁচতে পারবেন। আমি আজকে একজনের বিরুদ্ধে, আপনি আর আমার বিরুদ্ধে যে কয়জন আছে, যারা এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, যারা পুলিশে এখন বিভিন্ন বড় বড় পদে এসে, কেউ কি বেঁচে আসতে পারবে এখান থেকে? যদি আওয়ামী লীগ আবার ইন্ডিয়ার সহায়তা যদি বাংলাদেশে ঢোকে, আপনার মনে হয় একজন বাঁচতে পারবেন? আগে তো নিজের জীবন বাঁচাবেন, এরপরে লুটপাট করেন, গুপ্ত সুপ্ত বালছাল নিয়ে মারামারি করেন, যেটা পরে করেন। আগে দেশের স্বাধীনতাটা, সার্বভৌমত্বটাকে তো আগে মানে ঠিক করে নেবেন, মেরামত করে, যে আমি এখন সিকিউর, এরপরে আপনি কামড়াকামড়ি করেন, খাওয়া দাওয়া করেন। আপনাদের অবস্থা দেখলে মনে হয় অ্যাজ আপনারা একটা স্বাভাবিক নির্বাচনের মধ্য দিয়ে আসছেন। 5 বছর পরে আরেকটা সরকার আসলে কি হবে? কিছুই হবে না। আপনার মাথায় রাখতে হবে, অন্তত যদি কমও হয়, তাও 20 বছর আপনাকে আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রাখতে হবে। তার একটা মহাপরিকল্পনা আপনাদের করা উচিত ছিল, সেটা না করে আপনারা এই করছেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো, এটা বললে বুঝতে পারবেন যে কত ভয়ঙ্কর জায়গায়, কত বিপজ্জনক জায়গায় তারেক রহমানের জীবন, আপনাদের জীবন, আমাদের জীবন দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারবেন। 20 তারিখ, এই 20 এপ্রিল আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, বিমান বাহিনীর ভেতরে কিছু একটা হচ্ছে, তারপরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। তো আমি যতটুকু জেনেছিলাম, ওই দিন ভেতরে আমার যতটুকু সোর্স আছে, তারা বলছে ভাই খুব টান টান উত্তেজনা মনে হচ্ছে, এটা মনে হয় খুব উপরের লেভেলের, এরকম 2-1 জন ছাড়া বোধ হয় আর অন্য তেমন কেউ জানে না। আমি এরপরে জানার চেষ্টা করলাম। এর মাঝখানে 23 তারিখে একটা নিউজ দেখলাম। 23 তারিখে নিউজটা করেছেন ভারতীয় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে চন্দন নন্দী। চন্দন নন্দী 23 তারিখে নিউজে বলেছেন যে বাংলাদেশ এয়ারফোর্স অন হাই অ্যালার্ট আফটার রেডস নেট মেনি এয়ারমেন ফর লিঙ্কস উইথ তেহরিকি তালিবান পাকিস্তান, টিটিপি। আচ্ছা, এই নিউজের ভেতরে তিনি বিস্তারিত লিখে দিয়েছেন কি হয়েছে ওই রাতে, তারপরে আগে পরে কি ঘটছে, সেনা বিমান বাহিনীর ভেতরে তেহরিকি তালিবানের কি বিশাল বিস্তৃতি ঘটেছে, কতজন সেখানে ট্রেন আপ হয়েছে, কতজনকে, 2 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, আরো 10 জন পালিয়েছে, সব বিস্তারিত বলে দিচ্ছে। অথচ সে তার এই খবরের ভেতরেই বলছে যে BF headquarters in Dhaka has shied away from even acknowledging the raids and consequent arrest, detention and escapes. মানে ওর খবর, ওর এটার ভিতরে আপনারা নর্থ ওয়েস্টের ওই পোর্টালে গেলে তারপরে দেখতে পারবেন, ওর খবরের ভেতরেই বলছে যে BF হেডকোয়ার্টার্স, মানে বাংলাদেশ এয়ারফোর্সের হেডকোয়ার্টার্স, এই ঘটনা নিয়ে শেড হয়ে তারা অ্যাকনোলেজিংও করছে না অ্যাবাউট কোনটা, অ্যারেস্ট, ডিটেনশন এবং এসকেপ। এই রেড দেওয়ার পরে যে যা ঘটেছে সেই কনসিকুয়েন্ট তারা প্রকাশ করে নাই, সে নিজে বলছে। অথচ তিনি জেনে গিয়েছেন, তিনি জানলেন কিভাবে? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, বাংলাদেশের সেনাবাহিনীর
এই সেনাবাহিনীর কোনো কিছু হওয়ার আগেই এই নর্থ ওয়েস্টের কাছে চলে যায়, এই চন্দন নন্দীর কাছে। চন্দন নন্দী মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা মুখপাত্রের মতো আচরণ করে, ওখান থেকে যেসব সূত্রের খবর টবর পায় এগুলোই সে মূলত করে। তার খবরের একটা বিরাট অংশ জুড়ে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে ওয়াকার পাত দিলেও ওই গন্ধ পায়, এরকম অবস্থা। তো উনি কিভাবে জানলেন? বিএফ এয়ারফোর্স হেডকোয়ার্টার এটা বলেন, সে নিজে বলছে তারা নিজেরাই মুখ খোলে নাই এই কারা কি হয়েছে, রেডের পরে কাদেরকে ধরা হয়েছে কি করা, অথচ সে সংখ্যা বলে দিচ্ছে যে 10 জনকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে 9 জন বা 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হয়েছে, আরো 9-10 জন পালিয়েছে, সেসব বলে দিচ্ছে। কিভাবে জানলো? এবার আসেন, বাংলাদেশের একজন, আমি চন্দন নন্দীর এখানে আরেকবার আসতে হবে, তার আগে বাংলাদেশের একজন সাংবাদিক আছেন জুলকারনাইন সায়ের খান সামি ভাই। সামি ভাই ওইটার পরপরই তিনি একটা পোস্ট করেছেন। তিনার পোস্টটা হচ্ছে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এমন কিছু ক্ষতি সাধন করেছে যা অবর্ণনীয়। বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীকে এক প্রকার ফ্রি রাইড দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরে এমন এক ঘুণপোকার চাষ তারা করার চেষ্টা করেছে, যখন তা সামনে আসবে তখন তাদের প্রতি ঘৃণায় আপনার মন বিষিয়ে উঠবে। এটা বললে আপনি পুরোপুরি বুঝবেন না কি বুঝাইতে চাচ্ছেন উনি ওইখানে ওই পোস্টে একটা পিন কমেন্ট পাঠিয়েছেন। তো আমাকে পোস্টটা যিনি পাঠিয়েছেন, পাঠানোর পর আমার ভাই কি হয়েছে, এটা কি লিখছে, ঠিকই তো আছে। পরে উনি আমার একটা পোস্টে পিন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমার পাঠাইলো। সেখানে লিখেছেন, আপাতত এতটুকুই জানতে পারি যে অনতিবিলম্বে পাকিস্তানের সাথে সরাসরি বিমান চলাচল কিছুদিনের জন্য হলেও স্থগিত করা অতীব জরুরি। এইটাই হচ্ছে গিয়ে মূল পয়েন্ট, যে পাকিস্তান এখানে কোত্থেকে আসলো, তেহরিকে তালিবান পাকিস্তান কারা, চন্দন নন্দীর কাছে খবর কেমনে গেল, সেই খবর ওই দিনই আবার নবনীতা চৌধুরীর কাছেও গেল। নবনীতা চৌধুরীও কিন্তু এই চন্দন নন্দীর এইটারই মূলত উনি বাংলায় ট্রান্সলেট করে উনি একটা ভিডিও বানিয়েছেন। এবার আসেন বুঝি আমরা। বুঝতে হইলে আমাকে আবারও সেই চন্দন নন্দীর ওই পোস্টে যাইতে হবে। আচ্ছা, চন্দন নন্দী 2টা নিউজ করেছে, একটা 23 তারিখ আর একটা 26 তারিখে, 2 দিন আগে। আচ্ছা, তিনি একটা কথা বলেছেন যে দ্য ইনফরমেশন রিলেটেড টু দ্য টিটিপি, মানে ওই তেহরিক তালিবান পাকিস্তান, যেটা নেটওয়ার্ক অ্যামাং BF personal spread after Pakistani authorities informed Bangladeshi officials. পাকিস্তানি অথরিটিজ মানে হয় গোয়েন্দা সংস্থা বা সরকার বা দূতাবাস, কোনো একটা পক্ষ বাংলাদেশ এয়ারফোর্সকে জানিয়েছে, অফিসিয়ালসদেরকে জানিয়েছে, পাকিস্তানের সরকার জানাইলো। বুঝেন, কিন্তু খুব হিসাব করে বুঝেন। পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে জানাইলো, তেহরিকি তালিবান পাকিস্তানের লোক তোমার এয়ারফোর্সের ভেতরে আছে, তাদেরকে তাড়াতাড়ি ধরো। আচ্ছা, জুলকারনাইন সামি বলল যে পাকিস্তানের সাথে প্লেন যোগাযোগ তাড়াতাড়ি বন্ধ করো। আচ্ছা, পাকিস্তান থেকে তাহরিকে তালিবানের পাকিস্তানের, তাহলে বাংলাদেশে যে এয়ারপোর্ট এটা বন্ধ করার মানে কি? মানে হচ্ছে যে বন্ধ করলে এই যে ডিরেক্ট ফ্লাইটে তাড়াতাড়ি সব তাহরিকে তালিবান পাকিস্তানের লোকজন বাংলাদেশে আসতেছে, এই জন্য উনি চান তাড়াতাড়ি পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ বন্ধ হোক। এবার আমরা চলেন বুঝি তেহরিকি তালিবান পাকিস্তান এরা আসলে কারা। এটা বুঝলে আপনি বুঝবেন আসল ঘটনাটা কি। তেহরিকি তালিবান পাকিস্তান কয়েকদিন আগে 2টা ছেলে এদের সাথে গিয়ে যোগ দিয়েছিল, পাকিস্তানের মিলিটারির সাথে যুদ্ধ করেছে। একজনের নাম ফয়সাল, আরেকজনের নাম জুবায়ের। ফয়সাল এবং জুবায়ের দুইজনই বাংলাদেশি নাগরিক, কিন্তু পরে জানা গেল দুইজনই হিন্দু মুসলমান নাম দিয়ে তারপরে তারা সেখানে গিয়ে এদের সাথে যুক্ত হয়েছে। সেটা নিয়ে যদিও এই সরকারের খুব বেশি বিশ্লেষণ এটা নিয়ে আমাদের কোনো কিছু জানানো হয়নি, খুব গোপনীয়ভাবে রাখা হয়েছে। বরং পাকিস্তান যতটুকু সম্ভব তারা সেটাকে প্রচার করেছে, এবং পাকিস্তান মাঝখানে বাংলাদেশের সাথে ভিসা প্রক্রিয়া খুব সহজ করেছিল। এখন কিন্তু ওদের এখানে যাইতে গেলে আবার কয় টাকা ফি দেওয়া, একটা বিরাট তৈরি করেছে তারা। তো আমি কিছু রোগী আপনার থাইল্যান্ড, তারপরে চীন, আমার পরিচিত একজন, তারা এরকম পাঠায়। পাকিস্তানেও কিছু রোগী পাঠানো হয়েছে। পাকিস্তানের ট্রিটমেন্টের ব্যবস্থা কিন্তু খুব ভালো, আপনারা খুবই মানে অল্প খরচে খুব ভালো মানের চিকিৎসা পাইতে পারেন। তো আমি কিছু লোকজনকে পাঠিয়েছিও আমার ওই এজেন্সির মাধ্যমে। তো
তো ওরা আমারে বলল যে ভাই এখন ভিসার ইয়েটা একটু কড়াকড়ি করেছে। তো তারা আবার এমবেসির সাথে কথা বলে জানলো যে আমাদের দেশ থেকে জঙ্গি যাচ্ছে পাকিস্তানে, গিয়ে সেখানে পাকিস্তানের ভেতরে অভ্যন্তরীণ এই শৃঙ্খলা নষ্ট করছে। এই তেহরিকি তালিবান পাকিস্তান শ্রীলঙ্কার যে বাসে হামলা হয়েছে সেটার সাথে জড়িত, ক্রিকেট দলের উপরে হামলা হলো না, ওটার সাথে জড়িত। কয়েকদিন আগে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাথে যে গ্যাঞ্জাম হইলো সেটার সাথে জড়িত। এটারে বুঝতে হইলে যে তেহরিকি তালিবান পাকিস্তান কেন পাকিস্তানের সাথে লাগে, এটা বুঝতে হইলে, এটা কারা, এটা বুঝতে হইলে আপনাকে কয়েকদিন আগে যে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ হইল না, আপনারা অনেকে অবাক হন না যে পাকিস্তান কেন আফগানিস্তানের সাথে, আফগানিস্তানের লোকজনরা এইভাবে ওই পারে বোমা বর্ষণ করে। কারণ হচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান, এই টিটিপি হচ্ছে রয়ের তৈরি করা আফগানিস্তানের একটা বাহিনী। তালেবানদেরই একটা অংশ, তারা রয়ের সাথে মিলে মোটা অঙ্কের টাকা দিয়ে এদেরকে আপনার তৈরি করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন ওরা উর্দুতে কথা বলে, ওরা বেলুচ ভাষায় কথা বলে, ওরা দাড়ি টুপিওয়ালা, ওরা পাকিস্তানের মতো দেখতে। ওরা আমেরিকার সাথে আফগানিস্তানের যুদ্ধ শুরুর পর থেকে 20 বছর ধরে প্রায় 10 লক্ষ আফগানি পাকিস্তানিরা জায়গা দিয়েছে, তাদের এখন ওইখানে দোকানপাট আছে, তারা এখানে থাকে খায়, পাকিস্তান তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, কিচ্ছু বলে না। ওদেরকে দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করাইতে খুব সুবিধা হয়। এই জন্য এদেরকে ট্রেন আপ করেছে, করে তারপরে তাদের সাথে যুদ্ধ করায়। আপনারা এই পর্যায়ে এইটুকু বুঝেন যে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রের বিরোধী একটা জঙ্গি সংগঠন। এই যে মাঝে মধ্যে বোমা টোমা ফুটায়, এরা ফুটায়, এরা ওদের বিরোধী। যেই কারণে পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে বলেছে যে তোমরা তাড়াতাড়ি তৎপর হও, এই তেহরিকি তালিবান পাকিস্তান এটা রয়ের সংগঠন, এরা তোমাদের ভেতরে ঢুকেছে। এইবার কোশ্চেন হচ্ছে তেহরিকি তালিবান পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তানের ভেতরে, কিন্তু আমাদের দেশে কেন পারভেজ আছে চিটাগাঙে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিকি তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢোকানো হয়েছে, মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশকে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুইজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। এখন আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হইল গিয়া খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ টাসুদেরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমনিটি দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম হয়েছে, দানাই পানাই বুঝে না, বলছে যে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন, এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্ট্রেট কার্ড বের করে। এগুলো আপনার এই যে প্রণব মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে নেই, না মানাতে কি হয়েছে, 111 পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনলো, শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে